৩০ বছর পর একটি নারীর জীবনে হঠাৎ অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে। তার সুস্থ স্বাভাবিক জীবনে নেমে আসে কুফুরির কালো ছায়া। কারণ অনুসন্ধান করে জানা যায় রীতিমতো হাড় হিম করার মতো ঘটনা। বন্ধুরা, আজ আপনাদের যে গল্পটি বলবো সেটি নিছক কোনো সাধারণ গল্প নয়। এটি তুরস্কের আন্তালিয়ায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আসুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ১৯৭৯ সালের ১৪ আগস্ট রাতে তুরস্কের ভিরানশেহির অঞ্চলের এক ধর্মপ্রাণ ব্যক্তি মোল্লা লাতিফ শেরানি রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার নিখোঁজের পর যে তথ্যগুলো সামনে আসে তা ছিল আতঙ্কে ঠান্ডা ঘাম ছুটিয়ে দেওয়ার মতো। মোল্লা লাতিফ ছিলেন একজন রুহানি গবেষক। তিনি অনুসন্ধান চালাচ্ছিলেন আন্তালিয়ার এক গোপন গ্রাম নিয়ে, যেখানকার মানুষেরা কালো জাদুর ও জিন সাধনের মাধ্যমে এমন কিছু করত যেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। নিখোঁজ হওয়ার আগে তিনি বেশ কিছু ডকুমেন্ট ও একটি অডিও রেকর্ড রেখে যান। সেই রেকর্ডে তার কণ্ঠে কেবল ভয়, আর্তনাদ আর প্রার্থনার শব্দ। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তারা আমার কথা শোনেনি। আমি জানি না আমি বাঁচব কিনা, কিন্তু আজ সব বলে যাব। কুফুরি করা শয়তানের উপাসনার শামিল। কিন্তু তিনি সব কিছু বলে যাওয়ার আগেই রহস্যজনকভাবে মারা যান। তার তথ্য মতে কাহিনী এখান থেকে শুরু হয়। একটা মহিলা প্রসব বেদনায় চটফাট করছে। কিছুক্ষণ পর সে একটি বাচ্চা প্রসব করে, কিন্তু বাচ্চাটি হওয়ার পরপরই বাচ্চাটিকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়া হয়। সেই বাচ্চাটিকে একটা গুহার মুখে দোলনাতে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং বেশ কিছু মহিলা পেছনে বসে রিচুয়াল করতে থাকে। এরপর এক ঝটকায় কেউ যেন বাচ্চাটিকে টেনে নিয়ে যায়। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। উমার ও দিলেক সুখী দম্পতি। দিলেক ৩০ বছর বয়স্কা একজন নারী। সেদিন উমার কাজে বের হয়ে যাওয়ার পর দিলেক যখন ঘরে একাকী কাজ করছিল, হঠাৎ পাশের ঘরে কিছু ভাঙার আওয়াজ পায়। সেখানে যেয়ে দেখে একটা কাচের বোতল ভেঙে পড়ে আছে। সেটাতে গুরুত্ব না দিয়ে কাজ শেষে যখন বিশ্রাম নিচ্ছে, তখন হঠাৎ প্রচণ্ড ভাঙচুরের শব্দ আসতে থাকে। দিলেক ছুটে যেয়ে দেখে তার কিচেন কেউ যেন তছনছ করে দিয়ে গেছে। সে কিচেনের ফ্লোরে কিছু পায়ের ছাপ দেখতে পায়। পরক্ষণেই তার বান্ধবী সেদা সেখানে চলে আসে। সেদা বলে হয়তো কুকুর ঢুকেছিল, কারণ ফ্লোরের পায়ের ছাপ কুকুরের সাথে মিলে যায়। কিন্তু দিলেক বলে হয়তো চোর ঢুকেছিল। সেদা আরও বলে চোর ঢুকলে তো ভাঙচুর করবে না, শুধু চুরি করে দিয়ে যাবে। সে আরও বলে তোমার ঘরে সিসি ক্যামেরা লাগানো উচিত। রাতে উমার বাড়িতে এলে দিলেক তাকে দিনের ঘটনা খুলে বলে। তখন উমার ঘরে সিসি ক্যামেরা লাগাতে রাজি হয়ে যায়। সেদিন রাতে ওরা যখন ঘুমিয়ে আছে, হঠাৎ ঘরের দরজা খুলে যাবার শব্দে দিলেকের ঘুম ভেঙে যায়। সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে ঘর থেকে বের হয়ে পাশের রুমে যায়। সেখানে একটা আয়নাতে রক্ত দিয়ে কিছু লেখা এবং সেখানে ৭৭৩০ সংখ্যাটি লেখা থাকতে দেখে। দরজার পাশ থেকে একটা শব্দ আসে। সেখানে গিয়ে একটা পলিথিন সরালে সেখান থেকে উদ্ভূত ভয়ঙ্কর চেহারার কেউ বের হয়ে দিলেককে হামলা করে। দিলেক পজেস হয়ে যায়। সে রুমে ফিরে এসে একটা ছুরি দিয়ে উমরের বুকে উপরে আঘাত করে আবার পাশের রুমে ফিরে আসে। সেখানে কাফনে জড়ানো একটা লাশের পাশে কয়েকজন ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা করছে। দিলেকের চোখে বারবার সেই বাচ্চা প্রসব করা সেই মহিলার ঘটনা ভাসতে থাকে এবং তার মুখ দিয়ে বারবার জিন হারিস কথাটি বের হতে থাকে। দিলেক লাফিয়ে ঘুম থেকে উঠে বসে। তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তার মানে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। পরদিন সকালে উমর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর তার একটা পার্টিতে যায়। সেখানে তাদের বন্ধু সেদা ও হারুনের সাথে দেখা হয়। পার্টিতে কিছুক্ষণ মজা করে তারা হারুনের বাড়িতে যায়। হারুন দিলেকের দুঃস্বপ্নের ব্যাপারে জানতে চায়, কারণ জিনদের ব্যাপারে হারুনের টুকটাক জানাশোনা আছে। দিলেক যখন তাকে জিন হারিসের কথা বলল, হারুন বলল হারিস জিন থেকে শয়তানের রূপান্তরিত হয়েছে। তাকে একচোখ সম্বলিত শয়তানও বলা হয়। ওরা মানুষের শরীরের ভিতরে ঢুকে ক্ষতি করতে পারে। দিলেক বলে আমি কিভাবে বুঝব যে সে আমার কোনো ক্ষতি করে ফেলেছে কিনা? তখন হারুন একটা পাথর বের করে বলে এটি জিন পাথর, এ পাথরের দ্বারা তুমি জানতে পারবে। হারুন ঘরের লাইটগুলা বন্ধ করে দেয়। সে দিলেকের হাতে পাথরটা দিয়ে তাকে চোখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর দিলেক অন্য জগতে চলে যায়। সেখানে একটা কাপড়ে রক্ত দিয়ে লেখা সেই সংখ্যাটা দেখতে পায়, ৭৭৩০, যেটা আগেও দেখেছিল। হারুনের কথা মতো সে সেখানে একটা চোখ খুঁজে পায়। চোখটা হাতে নিতেই বাচ্চা কোলে এক ভয়ঙ্কর চেহারার মহিলা সেখানে চলে আসে।
মহিলাটা দিলেকের হাত থেকে চোখটি কেড়ে নিয়ে বলে, বেরিয়ে যা, নইলে তুই এখনই মারা পড়বি। দিলেক প্রচণ্ড ভয়ে চিৎকার করতে করতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ঘটনাটির ব্যাখ্যা বের করার জন্য হারুন ফোনে বিলকিস নামে এক ওঝাকে ফোন দেয়। ওঝা তাদেরকে দেখা করতে বলে। সেদিন ওরা যে যার বাসায় ফিরে যায়। পরদিন রাতে যখন দিলেক আর সেদা ভিডিও কলে কথা বলছিল, তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। দিলেক ঘরের ভেতর অস্বাভাবিক কিছু ফিল করতে থাকে। কেউ যেন তার ঘা টাচ করছে, কেউ যেন তার পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। সে প্রচণ্ড ভয় চিৎকার করতে থাকে। রাতে উমার বাড়ি ফিরলে উমারকে ঘটনাগুলা খুলে বলে, কিন্তু বরাবরের মতোই উমার দিলেকের কথা বিশ্বাস করে না। সে বলে, এগুলো তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। সেদিন রাতে যখন তারা ঘুমিয়ে আছে, দেখা যায় একটা কাটা হাত দিলেকের পা স্পর্শ করে দিলেককে ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম ভাঙার পর দিলেক অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। পাশের ঘরে যে এসে দেখল আলমারি দরজা খুলে আছে। সে আলমারির দরজাটা ভালোভাবে খোলার পর সেখানে আবারও সেই সংখ্যাটা লেখা দেখতে পায়। সে চমকে যায়, এটা তো এখানে আগে লেখা ছিল না। তারপর সে নিচে একটা বাক্স দেখতে পায়। বাক্সটা খোলার পর সে সেখানে কিছু ছবি পায়। ছবিগুলো দেখতে অদ্ভুত ছিল। ছবির সবগুলা মানুষের চোখ যেন ঘষে তুলে ফেলা হয়েছে। সে বাক্সের ভিতর একটা কাবিও খুঁজে পায়। এগুলো দেখতে দেখতে হঠাৎ যখন তার চোখ সামনের আয়নার দিকে যায়, সে দেখে বাচ্চা কোলে ভয়ঙ্কর চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে। দিলেক ভয়ে আতঙ্কে চিৎকার করে কাঁদতে কাঁদতে তার ঘরে যে উমারকে বলে, উমার, আমাদের ঘরে কেউ আছে? উমার সমস্ত ঘর চেক করে, সিসি ক্যামেরা চেক করে, কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায় না। উমার দিলেকের ব্যাপারটাতে বেশ রাগান্বিত হয়ে যায়। সে বলে, তোমার মানসিক সমস্যা হচ্ছে, তোমার ডাক্তার দেখানো উচিত। এগুলো নিয়ে কথা কাটাকাটি করছে, ঠিক তখনই প্রচণ্ড শব্দে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিসিটি চলে যায়। উমার ভাবে হয়তো চোর ঢুকেছে। সে একটা লাঠি নিয়ে দ্রুত বাইরে চলে যায়। এদিকে ঘরের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ঘরের চেয়ার টেবিলগুলো আপনা আপনি সরে যেতে থাকে। কেউ দিলেকের চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে পাশের ঘরে যায়। বাইরে কাউকে না পেয়ে উমার ঘরে ঢুকে দিলেককে খুঁজতে থাকে। সে পাশের ঘরে দিলেককে পজেস অবস্থায় বসে থাকতে দেখে। তার পিছনে রক্ত দিয়ে কিছু লেখা ছিল। সে দিলেককে ধরে যখন তাদের রুমে নিয়ে যাবে, তখন দেখতে পায় নিচতলায় কালো জাদুর নকশার মতো একটি গোলাকার নকশার উপর অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর। কেউ যেন তাদেরকে ভয় দেখাবার জন্য কালো জাদুর চিহ্ন এঁকে তার উপরে এটা দাঁড় করিয়ে রেখেছে। পরের দিন হারুনের সাহায্যে ওরা বিলকিসের বাড়িতে যায়। বিলকিস দিলেকের বাবা মার নাম শুনে বলে, তোমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই না? দিলেক অবাক হয়ে বিলকিসের দিকে তাকিয়ে হ্যাসূচক মাথা নাড়ে। বিলকিস একটা পাত্রে কাঠি দিয়ে বানানো কয়েকটা চিহ্নের মধ্য থেকে যে কোনো একটা দিলেককে বেছে নিতে বলে। দিলেক একটা বেছে নিলে বিলকিস বলে, তুমি এটাই কেন বেছে নিলে? সে বলে, কোনো কারণে না, এমনিতেই। বিলকিস তখন রাগান্বিত হয়ে সজোরে দিলেককে চড় মেরে বলে, তুই আমার সাথে মিথ্যা বলছিস। তারপর দিলেককে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। সঙ্গে সঙ্গে দিলেকের শরীরে জিন চলে আসে। জিনটাকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় জিনটা উল্টো বিলকিসকে এমন হুমকি দেয় যার ফলে সে অনেকটা মুচড়ে পড়ে। তারপর বিলকিস ওদেরকে সাথে নিয়ে দিলেকের বাসায় যায়। সেখানে গতরাতের সেই ভয়ানক জিনিসটা দেখে বিলকিস চমকে ওঠে। তারপর সে দিলেকের শোবার ঘরে যায়। তারপর সেখানে একটা বালিশ চিরে তার ভেতর থেকে অদ্ভুত কিছু জিনিস বের করে আনে। এটা দেখে বোঝা যায় যে দিলেককে কেউ কালো জাদু করেছে। বিলকিস টের পেয়ে যে বাড়িতে অশরীরী কেউ আছে। সে পাশের ঘরে যে দরজা বন্ধ করে দেয় এবং ওদের বলে, আমি না ডাকা পর্যন্ত তোমরা কেউ ঘরে ঢুকবে না। তারপর সে জিনকে সামনে আসতে বলে। এরপর যা ঘটে তাতে বিলকিস নিজেই হতভম্ব হয়ে যায়। তার সামনে একে একে অনেকগুলো জিন হাজির হয়, যেগুলো ছিল খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী খারাপ জিন। বিলকিস এটা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। তখন সবাই রুমে ঢুকে ওকে বের করে আনে। বিলকিস বলে, তোমাদের পরিবারের কারোর ওপর জিনেরা অনেক ক্ষিপ্ত হয়ে আছে। সে আরও বলে, প্রায় 3000 বছর আগে ব্যাবিলনের শয়তান জিনেরা মানুষের উপর অনেক অত্যাচার শুরু করে। তারা মানুষকে জ্যান্ত চিবিয়ে খেত। আল্লাহ তাআলা তখন হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে মানুষরূপে পাঠায়। তারা ভালো জাদু দিয়ে জিনদের কবল থেকে মানুষকে রক্ষা করতে থাকে। একসময় জিনেরা হারুত ও মারুতকে হত্যা করে এবং ভালো ও খারাপ জাদু মিলিয়ে ভয়ানক রকমের কুফরি তৈরি করতে থাকে।
ঠিক তেমনি একটা কুফুরি দিলেকের সাথে করা হয়েছে। ওমার এগুলো বিশ্বাস করে না। সে দিলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু অন্য সবাই তাকে বোঝায় যে এই সমস্যা একজন সাধারণ ডাক্তার কখনোই সমাধান করতে পারবে না। তারা বিলকিসকেই দিলেককে চিকিৎসা করতে বলে। বিলকিস ও চিকিৎসার উপকরণগুলো বের করে রিচুয়াল শুরু করে। সে সবাইকে কাপড় দিয়ে ঢেকে আলুঝাক নামে একটা ভালো জিন হাজির করায়। বিলকিস তার কাছে সাহায্য চায়, কিন্তু আলুঝাক তাকে সাহায্য না করে উল্টো এখান থেকে পালিয়ে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে দিলেকের পেছনে ইয়াকাজা গোত্রের জিনেরা লেগে আছে। বিলকিস বলে সে কিভাবে এর থেকে নিস্তার পাবে। আলুজাক তাদেরকে বলে রহস্য সমাধান করো, তাহলেই এর থেকে নিস্তার পাবে। রহস্যটা কি? শুরু থেকেই দিলেক সব জায়গাতে ৭৭-৩০ সংখ্যাটা দেখে আসছে, কিন্তু সংখ্যাটার মানে কি কেউ বের করতে পারেনি। এই সংখ্যাটাই একটা বড় রহস্য। এটা বের করতে পারলে সমস্যার সমাধান করা যাবে বলে ওরা মনে করে। বিলকিস বলে এ সমাধান খুঁজতে দিলেকের আত্মাকে ইয়াকাজা গোত্রের জিনদের জগতে যেতে হবে। সে বলে ইয়াকাজা গোত্রের জিনের খুবই শক্তিশালী, ওরা আগুনের পূজারী, ওরা মানুষের রক্তের সাথে মিশে থাকতে পারে। আজ পর্যন্ত কেউ কখনো তাদেরকে বশে আনতে পারেনি, শুধুমাত্র একজনই পেরেছেন, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। সে শূকরের রক্ত আর দুধ এবং সাথে মোমবাতিও আয়না নিয়ে আসতে বলে। তারপর সেগুলো সাজিয়ে দিলেককে বলে তুমি ডান হাতটা দুধের মধ্যে ও বাম হাতটা রক্তের মধ্যে ঢুবিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে দিলেক জিনদের জগতে চলে যায়, কিন্তু সেখানে দিলেকের ওপরে জিনেরা হামলা করা শুরু করে। তারা তাকে মাটিতে ফেলে তার উপর উপর ঝুপড়ে আঘাত করতে থাকে, নখ দিয়ে তার পেট চিরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। দিলেক ভয়ে চিৎকার করতে থাকে। দিলেকের আত্মাকে আবার ফিরিয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি সেখানে কি দেখেছ। তার কিছু মনে পড়ে না। কিছুক্ষণ পর একটা শব্দই তার মনে পড়ে, সেটা হলো কিতাবুল আহির। কিতাবুল আহির। বিলকিস চমকে ওর দিকে তাকায়। কিতাবুল আহির মানে তো শেষ কিতাব বা শেষ গ্রন্থ, আর শেষ গ্রন্থ মানে আল কুরআন। বিলকিস দ্রুত কোরআন শরীফ বের করে এবং ৭৭ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত পড়া শুরু করে। সেখানে লেখা আছে তোমরা ৩ কুণ্ডলী ছায়ার দিকে চলো। ৩ কুণ্ডলের ছায়া। দিলেক শোয়া থেকে উঠে বসে, কারণ এটা সে কোথায় যেন দেখেছে। সে পাশের ঘরের আলমারি থেকে ছোট কাঠের বাক্সটা নিয়ে আসে। সেখান থেকে একটা ছবি বের করে, যে ছবিতে লেখা আছে ৩ কুণ্ডলী বিশিষ্ট ছায়ার গ্রাম। বিলকিস বলে আমাদের এই রহস্য উন্মোচন করতে অবশ্যই ৩ কুণ্ডলী বিশিষ্ট ছায়ার গ্রামে যাওয়া উচিত, কিন্তু ওমর বাধা দেয়। সে দিলেকে ওই গ্রামে যেতে দিতে ইচ্ছুক নয়। দিলেক সেখানে যেতে চায়, তাই ওমরকে রেখেই হারুন ও দিলেক সেই গ্রামের দিকে রওনা দেয়। তারা কিছু দূর গাড়ি চালিয়ে যাবার পর একটা বাড়িতে ঢোকে। সেখানে একটা লোকের সাথে দেখা হলে তাকে ৩ কুণ্ডলী বিশিষ্ট গ্রামের পথ চিনে দিতে বলে। লোকটি বলে ৩ কুণ্ডলী বিশিষ্ট গ্রামে কেউ থাকে না, সেখানে শুধুমাত্র একজন মানুষ থাকে যার নাম পাগলা ইয়াসিন। অনুরোধ করলে লোকটি শুধুমাত্র সেই গ্রামে যাবার পথটি দেখিয়ে দেয়। তারা সেখানে যে পাগলা ইয়াসিনের বাড়ি খুঁজে বের করে। তার বাড়িতে ঢুকে দেখে দেয়ালের দিকে মুখ করে পায়ে ডান্ডা বেড়ি পরা এক ব্যক্তি বিড়বিড় করে কি যেন বলছে। ওরা বুঝতে পারে এটাই সে পাগলা ইয়াসিন। পাগলা ইয়াসিন ওদের উপস্থিতি টের পেয়ে ওদের এখান থেকে চলে যেতে বলে। সে বলে তোমাদের উপস্থিতি জিনরা ভালোভাবে নেয়নি, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। দেখা যায় সে দেয়ালের ওপাশে থাকা একটা জিনের সাথে কথা বলছে। হারুন ইয়াসিনকে অনেক অনুরোধ করে। সে বলে এই মেয়েটি অনেক বিপদে পড়েছে, একমাত্র তুমি পারো তাকে এই বিপদ থেকে রক্ষা করতে। ইয়াসিন দিলেকের হাত ধরে চমকে ওঠে, বলে তুমি সেই বাচ্চা? ওরা অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকে। ইয়াসিন বলে তুমি জন্মগ্রহণ করার ৪১ দিন পর মারাত্মক একটা রোগে আক্রান্ত হও। তোমার বাবা মা প্রচুর টাকার বিনিময়ে এই গ্রামে এসে কালো জাদুকরদের মাধ্যমে তোমার রোগটা অন্য একটা শিশুর শরীরে ট্রান্সফার করে তোমাকে বাঁচিয়ে তোলে, এবং গ্রামের সেই কালো জাদুকররা সেই শিশুটিকে ইয়াকাজা জিনদের দিয়ে দেয়। সে বলে আমার সাথে আসো। সে হারুন ও দিলেককে কোথাও নিয়ে যাওয়ার জন্য বের হয়। অপরদিকে দেখা যায় দুশ্চরিত্র ওমর সেদার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তার মানে আগে থেকে সেদার সাথে ওমালের পরকিয়া ছিল, এটা বোঝা যায়। এদিকে পাগলা ইয়াসিন তাদেরকে একটা গুহার মধ্যে নিয়ে যায়। সেখানে ছোট ছোট অনেকগুলা কবর ছিল। সে বলে এখানেই সেই শিশুটির কবর আছে যাকে তোমার জন্য জীবন দিতে হয়েছে। এখন এই শিশুটিকে কবর থেকে তুলে ভালোভাবে অন্য কোথাও দাফন করলে তোমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ইয়াকাজা জিনদেরকে কেউ তোমার পিছনে লাগিয়ে দিয়েছে। তারা তোমাকে যে জীবন দিয়েছিল সে জীবন তারা ফিরিয়ে নিতে চায়। এখন কথা হলো ইয়াকাজা জিনদেরকে দিলেকের পিছনে কে লাগিয়ে দিল। যাই হোক, সেটা আমরা পরে জানতে পারবো। দিলেক ইয়াসিনকে বলে তুমি এত কিছু কিভাবে জানলে? ইয়াসিন বলে তারা আমার রক্ত দিয়ে সেই জিনদের ডেকে আনত। তারা আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছে। এখন আমি তোমাকে সাহায্য করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ইয়াসিন দিলেককে কবরগুলা স্পর্শ করতে বলে, কারণ একমাত্র দিলেক বের করতে পারবে কোন শিশুটিকে তার জন্য হত্যা করা হয়েছিল। দিলেক কবরের উপর লাগানো কাঠের চিহ্নগুলা স্পর্শ করে আধ্যাত্মিকভাবে ওই শিশুটির কবর বের করে ফেলে।
সাথে সাথে ইয়াসিন কবর খোঁড়া শুরু করে এবং কবর থেকে একটা বাক্স বের করে আনে। বাক্সটা খোলার চেষ্টা করলে দেখা যায় সেটাতে তালা মারা। দিলেক পকেট থেকে সেই চাবিটা বের করে, যে চাবিটা সে পেয়েছিল ওর ঘরের আলমারির ভিতরের সেই কাঠের বাক্সটা থেকে। চাবিটা দিয়ে সত্যি সত্যি বাক্সটা তালা খুলে যায়। ইয়াসিন বাক্সটা থেকে শিশুটার পচা গলা মৃতদেহ বের করে আনে, কিন্তু হঠাৎ হারুন কোদাল দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করে। সে উপর্যুপুরি আঘাত করতে করতে ইয়াসিনকে মেরে ফেলে। দিলেক হারুনের এই কাজ দেখে হতবম্ব হয়ে যায়। সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। গুহা থেকে দৌড়ে বের হওয়ার সময় সে হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তাকিয়ে দেখে বিলকিস নামক সেই মহিলাটি। পিছন দেবী হারুন এসে দিলেকের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। অপরদিকে দেখা যায় জিন ভর করার কারণে উমার পোজেস হয়ে গেছে। সেদাকে মুখে পলিথিন পেঁচিয়ে হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখেছে, যার ফলে সেদা সেখানেই মারা যায়। এদিকে দেখা যায় কালো জাদুর নকশা এঁকে দিলেককে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেখানে বিলকিসকে অন্য রূপে দেখা যায়। বিলকিস বলে, তোকে বাঁচাতে ওরা আমার সদ্যজাত সন্তানকে হত্যা করেছে। তার মানে গল্পের শুরুতে যে গর্ভবতী মহিলাটিকে দেখানো হয়েছে সেটাই বিলকিস। বিলকিস আরও বলে, আমি আল্লাহর কাছে বেশি কিছু চাইনি, আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চেয়েছি। ওরা আমার স্বামীকে হত্যা করেছে, তারপর টাকার বিনিময়ে আমার দুধের বাচ্চাকে হত্যা করেছে। আমি আল্লাহর কাছে অনেক সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে সাহায্য করেনি, শয়তান আমাকে সাহায্য করেছে। আমি তোকে কালো জাদু করেছি, আমি 30 বছর যাবৎ এই দিনটির অপেক্ষা করেছি। দিলেক বলে, তুমি কোনো অপরাধ করনি, আমার বাবা মায়ের ভুলের জন্য আমাকে কেন খেসারত দিতে হবে? বিলকিস বলে, মৃতরা জীবিতদের মাধ্যমে ফল ভোগ করে, তোকে শাস্তি দিলে সেটার ফল তোর বাবা মাও ভোগ করবে। একটু পরে সেখানে হারুন চলে আসে। হারুনের পরিচয় জানা যায়, হারুন বিলকিসের বড় ছেলে। দিলেক হারুনকে বলে, হারুন তুমি আমার স্বামীর বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করতে পারো না। হারুন হাসতে হাসতে বলে, তোমার স্বামী, দেখো তোমার স্বামীর অবস্থা, তোমার স্বামীও তোমার সাথে বেইমানি করেছে। সে তার ফোন থেকে উমার ও সেদার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো দেখায়, যেগুলো দেখে দিলেক সহ্য করতে পারে না। তারা দিলেককে শয়তান জিনদের হাতে তুলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। দেখা যায় সেই ঘরের চারদিক থেকে শিকড়ের মতো কিছু বের হয়ে দিলেককে গ্রাস করে ফেলছে। এই ঘটনার কিছুদিন পর বিলকিস ও হারুনের পোড়া লাশ একটা বাড়িতে পাওয়া যায়। তার কিছুদিন পর পুলিশ দিলেককে রাস্তা থেকে মানসিক ভারসাম্য অবস্থায় উদ্ধার করে। ব্ল্যাক ম্যাজিকের ফলাফল কতটা মারাত্মক হতে পারে দেখলে তো? তোমরা শুনে আশ্চর্য হবে যে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আজও আমাদের সমাজে বিদ্যমান আছে, আর এর প্রভাবে অনেক তরতাজা প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে এমন গল্প আরও পেতে আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।